এবার জানাবো খবরে বিস্তারিত। ২১ দিনে শেষ হলো মাগুরায় নিকট আত্মীয়ের কাছে ধর্ষণ ও হত্যার শিকার শিশু আসিয়ার মামলার বিচার কাজ। আগামী শনিবার এই মামলার রায়ের দিন ঠিক করেছেন মাগুরা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। সারা দেশ নাড়িয়ে দেওয়া এই নির্মম ঘটনায় আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান, সেই আশা করছে শিশুটির পরিবার এবং সাধারণ মানুষ। নিকট আত্মীয়ের হাতে পাশবিক নির্যাতনের শিকার ৮ বছরের আসিয়া। ৫ই মার্চ বোনের বাড়িতে বেড়াতে যায় শিশুটি। গভীর রাতে তার উপর নেমে আসে পাশবিক অত্যাচার। অসহায় অসুস্থ শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার আরও অবনতি হলে শিশুটিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৩ই মার্চ তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। ১৩ই এপ্রিল অভিযোগপত্র দেওয়ার পর ২৩শে এপ্রিল থেকে শুরু হয় বিচার কাজ। ২৯ জনের সাক্ষ্য গ্রহণ ও ২ দিনের যুক্তিতর্ক শেষে ২১ দিনের মাথায় শেষ হলো বিচার কাজ। আজকে যুক্তিতর্ক সমাপ্ত হলো। বিজ্ঞ বিচারিক ট্রাইব্যুনাল আগামী ১৭ই মে ২০২৫ এই মামলার রায় প্রচারের জন্য দিন ধার্য করেছে। রায়ের প্রধান অভিযুক্ত হিটু শেখ সহ ৪ আসামি সর্বোচ্চ শাস্তি পাবে এমন আশা শিশুটির পরিবার ও সাধারণ মানুষের। আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি। আর আমাদের এই দেশে যাতে এরকমের আর নেককার ঘটনা যাতে না ঘটে। প্রথম আসামি হিটু শেখের জন্য ফাঁসি হয় এবং তিনজন যে যারা বাকি ৩ জন এর জন্য সর্বোচ্চ শাস্তি হয়, এইটুকুই আমি সরকারের কাছে আবেদন করতেছি। এতে এমনিতেই দেশের প্রান্তিক শিশুরা থাকে নানা রকম ঝুঁকির মধ্যে। সেখানে নিকট আত্মীয়ের হাতে এমন পরিণতিতে কেঁপে ওঠে সারা দেশ। আর সবার একটাই চাওয়া, এর শাস্তি হোক দৃষ্টান্তমূলক। টিবিসি নিউজ ডেস্ক। রংপুর কুড়িগ্রাম মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় বাস চাপায় শিশু সহ একই পরিবারের ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী। পুলিশ জানায় সকালে চাচা চাচির সাথে মোটরসাইকেলে কাউনিয়ায় পরীক্ষা কেন্দ্র যাচ্ছিলেন আফসান আক্তার স্নেহা। তারা বেইলি ব্রিজ এলাকায় পৌঁছলে কুড়িগ্রাম থেকে আসা রংপুরগামী একটি বাস তাতে চাপা দেয়। ঘটনাস্থলে স্নেহা, তার চাচি রুবিনা ও ২ বছরের চাচাতো ভাইয়ের মৃত্যু হয়। আহত হন মোটরসাইকেল চালক আশরাফুজ্জামান। চাপা দিয়ে পালিয়ে যায় বাসটি। ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। এদিকে ফরিদপুরের মধুখালীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন ২ জন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে বসে অসুস্থ হয়ে পড়েছেন ৫ শিক্ষার্থী। তাদের মধ্যে ২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। উপাচার্য সুচিতা শারমিনের অপসারণ দাবিতে সোমবার রাত থেকে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। ক্লাস বর্জন করে কর্মসূচিতে অংশ নেন তারা। বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রম। শিক্ষার্থীরা জানান, উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আন্দোলনের কোনো পর্যায়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করেননি, অথচ শেষ মুহূর্তে ফেসবুক লাইভে আসেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন। এর আগে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা। তবে বিভিন্ন বিভাগের পরীক্ষা চলছে। ভুয়া এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোগরপাটুয়াপাড়া হাফিজে এতিমখানার বিরুদ্ধে। কাগজে কলমে ১৭০ জন এতিমকে নিবাসী দেখানো হলেও বাস্তবে সেখানে শিক্ষার্থীর সংখ্যা ৪০ জনেরও কম। পাটুয়াপাড়া হাফিজিয়া মাদ্রাসা সমাজসেবা অধিদপ্তরের হিসাবে মাদ্রাসায় এতিমের সংখ্যা ১২৪ জন। সরকারি নিয়ম মতে কোনো এতিমখানার মোট নিবাসীর অর্ধেক শিক্ষার্থীর জন্য প্রতি মাসে ২,০০০ টাকা বরাদ্দ দেয়া হয়। সেই অনুসারে এই মাদ্রাসার ৬২ জন এতিম ও অসচ্ছল শিশুই ভাতা পায়। তবে কাগজের এই হিসাবের সাথে বাস্তবে বিস্তর ফারাক। এলাকাবাসীর অভিযোগ, এতিমখানার নামে টাকা তোলা হলেও এতিম তেমন কেউ নেই। পরিদর্শনে এলে আশপাশের মাদ্রাসা থেকে ছাত্র এনে হাজির দেখানো হয়। মাদ্রাসা যখন একটা ভিজিট আসে না, আসার পরে ওই মাদ্রাসাতে অন্য মাদ্রাসার ছেলেগুলোকে আনে, ওখানে সংখ্যা দেখায়। অভিযোগের ভিত্তিতে বিনা নোটিশে এতিমখানায় যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম। সেদিন এতিমখানায় পাওয়া যায় মাত্র ২৬ শিক্ষার্থী।
আবার এমন অনেক শিক্ষার্থীও পাওয়া যায় যারা টাকা পাওয়া তো দূর, নিজে বেতন দিয়ে পড়াশোনা করে। আমার আব্বু 500 টাকা অসি দিয়ে দেয়। প্রতি মাসে 500 টাকা বেতন দিই। আমার আব্বু প্রতি মাসে 200 টাকা করে বেতন দেয়। এই অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সমাজসেবা কর্মকর্তা। 62 জন ভাতা পায়, তো থাকতে হবে 124 জন। ওই আমাদের ইনলিস্টেড 26 জন পাইছিলাম, কোনো ব্যবস্থা নেই। ওখানে অনিয়ম আছে, এটা ঠিক। তাহলে আমরা সেটা কমাই দিব না থাকলে। মাদ্রাসার মুহতামিম সমস্ত অভিযোগ অস্বীকার করে তা বানোয়াট বলে দাবি করেন। আমাদের বিরুদ্ধে যে আনিত অভিযোগগুলো আসছে অনেকটাই মিথ্যা। আমরা কত টাকা আমাদের সরকার থেকে আমরা পাই, কতটা আমাদের খরচ হয়, আমাদের কেসবুকও আছে, আমরা এটা দেখাইতেও পারবো ইনশাল্লাহ। তবে তার বক্তব্যের সত্যতা খুঁজতে সরেজমিনে ডিবিসি টিম গিয়েও এতিমখানায় মাত্র ৩৫ শিক্ষার্থীর দেখা পায়। এতিম ও অসহায় শিশুদের নাম ব্যবহার করে সরকারি টাকা লোপাট শুধু আইন লঙ্ঘন নয়, মানবিকতাকেও প্রশ্নবিদ্ধ করে বলছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের দাবি, সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর শাস্তিই পারে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে। ডিবিসি নিউজ ডেস্ক। আওয়ামী লীগের অপকর্মের বিচারের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে তাদের দোসরদের অপসারণ করতে হবে। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি তারা স্বাগত জানিয়েছেন। এখনও ফ্যাসিস্টদের দোসররা নানা ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। গণতন্ত্রের পথে এগিয়ে যেতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। 2 বছর মেয়াদী প্রকল্পে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হয়নি 6 বছরেও। দফায় দফায় সময় বাড়ানোর পরও 20% বাকি রেখেই 2024 সাল থেকে বন্ধ রয়েছে কাজ। ভবন না থাকায় জরাজীর্ণ টিন শেডে চলছে হাসপাতালের কার্যক্রম। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। পাশাপাশি নেই চিকিৎসক সহ পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতি। 2019 সালে চাঁদপুরের হাইমচর উপজেলার 30 শয্যা বিশিষ্ট জরাজীর্ণ টিন শেডের হাসপাতালটি 50 শয্যায় রূপান্তরের প্রকল্প নেয় সরকার। 27 কোটি টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক কনস্ট্রাকশন শুরু করে নির্মাণ কাজ। এরপর 2 বছর মেয়াদী প্রকল্পের মেয়াদ 6 দফা বাড়ানো হলেও শেষ হয়নি কাজ। 20% বাকি রেখে 2024 সাল থেকে বন্ধ রয়েছে নির্মাণ কাজ। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে এই অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা। নামে হাসপাতাল হলেও ভবন ও পরিবেশ সংকটে এখানে নেই অপারেশন থিয়েটার, আল্ট্রাসোনোগ্রাম মেশিন, এক্সরে মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতি। এখন আমরা যাইতে হয় টাউনে চাঁদপুর, যাইতেও লাগে 2 ঘন্টা। অসুস্থ হয়ে গেলে পথে পথে অর্ধেকেই যাইতে যাইতে রোগী আরও অসুস্থ হয়ে যায়। মেশিনারি জিনিস দরকার, কিন্তু সব কিছু ভেঙে টেঙে এলোমেলো হয়ে আছে, নতুন ভবন চালু হয় না, এই জন্য নিয়ে আসতে পারি না। আমি নিজেও চাঁদপুর যেতে পারি না। এদিকে 13 জন চিকিৎসক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র 4 জন। জুনিয়র পেশেন্ট একজনও নেই, যে 2 জন ছিল 2 জনকে সংযুক্ত অন্যত্র সরে দেওয়া হচ্ছে, কারণ থাকার জায়গা নেই। এছাড়া ডেলিভারি রোগীকে আমরা খুব সিরিয়াস অবস্থা চলে গেলে তাদেরকে আমাদের রেফার করতে হচ্ছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে বাকি 20% কাজ দ্রুত শেষ হবে জানান এই কর্মকর্তা। প্রধান কার্যালয়ের নির্দেশনা মোতাবেক শেষ করার জন্য একটা প্রাক্কলন প্রেরণ করেছি। মন্ত্রণালয়ের অনুমোদন এবং নির্দেশনা পাওয়ার সাথে সাথে আমরা জনস্বার্থে হাসপাতাল ভবনটি চালু করার জন্য দ্রুত ব্যবস্থা নিব। নির্মাণ কাজ শেষ করার পাশাপাশি পর্যাপ্ত জনবল নিয়োগের দাবি সাধারণ মানুষের। ডিবিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরার মান্দারবাড়িয়া চরে পুশিন করা 75 জন বাংলাদেশিকে তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 3 জন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কোস্টগার্ড। সকালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ। 9 মে বিএসএফ মান্দারবাড়িয়া চরে 75 জন বাংলাদেশি এবং 3 জন ভারতীয়কে জোর করে পুশিন করে। তাদের অধিকাংশই দীর্ঘদিন ধরে ভারতের গুজরাট রাজ্যে বসবাস করছিল। রাজশাহী নার্সিং কলেজে শিক্ষার্থীদের 2 পক্ষের মধ্যে হামলা, পাল্টা হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। দুপুরে রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে এক সভায় যান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন নার্সিংয়ের কয়েকজন। অভিযোগ, সেখানে গিয়ে তারা বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুপক্ষের মধ্যে ইট ছোড়াছুড়ি, মারধর ও হামলার ঘটনা ঘটে। আহত 10 জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সুপেয় পানির জন্য ধুঁকছে রাঙামাটির দুর্গম পাহাড়ের বাসিন্দারা। শুকিয়ে গেছে গ্রামবাসীর একমাত্র পানির উৎস ঝিরি ও ঝর্ণা।
এর পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকেই দায়ী করেছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ। আশ্বাস মিলেছে পানির সমস্যা সমাধানের প্রকল্প গ্রহণেরও। রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম এলাকা চেলাছড়া উপরপাড়া। একটি ছড়ার উপর গ্রামের প্রায় ৪২টি পরিবার নির্ভরশীল, কিন্তু খরায় ছড়াটি শুকিয়ে যাওয়ায় সুপেয় পানির তীব্র সংকটে গ্রামবাসী। দূর দূরান্ত থেকে এসে একটি কুয়ো থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে হচ্ছে। এ পানি সংগ্রহ করতে লেগে যায় দিনের অর্ধেক সময়। শুধু কাউখালী নয়, বরকল, লংগদু, বাগাইছড়ি, নানিয়ারচর, বিলাইছড়ি সহ রাঙামাটির 10 উপজেলার বিভিন্ন দুর্গম এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। আমরা দূর থেকে পানি নিতে আসি, আমাদের সময় তা অনেক অবসর হচ্ছে, আমাদের অনেক কষ্ট হচ্ছে পানি নিতে। পানি তো হস্ত গন্ধামূল্য লাগে, পানি পূজা যাতে সময় লাগে। এই পানি সংকটটা হচ্ছে ফাল্গুন চৈত্র বৈশাখ মাস পর্যন্ত পানি একটু কমে যায়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে পার্বত্য এলাকায় বাড়ছে পানির সংকট। জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং পার ক্যাপিটা যে ওয়াটার ডিমান্ড সেটি বেড়ে যাওয়ার কারণে রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় আমরা পানির কিছুটা সংকট লক্ষ্য করছি। আমরা টোটাল রাঙামাটি পার্বত্য জেলার 10টি উপজেলায় যে সমস্ত জায়গায় এখনো পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কাজ করার সুযোগ আছে, আমরা সেই প্রস্তাবনায় প্রকল্পটি ডিপিপিতে আমরা উল্লেখ করেছি। বছরের অর্ধেক সময়, বিশেষ করে শুকনো মৌসুমে রাঙামাটির 70% মানুষ পানির অভাবে ভোগে। স্বাস্থ্য সুরক্ষায় বিকল্প উপায়ে সুপেয় পানির ব্যবস্থা করার দাবি বাসিন্দাদের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।